দরজায় করা নাচ্ছে বিপিএল এর 11তম আসর। এবারের আসরটা হতে যাচ্ছে 2024-এর একেবারে নতুন বাংলাদেশের নতুন একটি আসর। আসসালামু আলাইকুম, আমি ইমরান আপনাদের সাথে আছি স্পোর্টস টকে। আজকে আমি কথা বলবো বিপিএল এর যে 7টি দলের 7টি ধারাবাহিক পর্বের আজকের প্রথম পর্বে আমি কথা বলবো এবারের বিপিএল এর একেবারে নবাগত দল, একেবারে আমাদের যে রাজধানী শহরের দল ঢাকা ক্যাপিটালস নিয়ে। ঢাকা ক্যাপিটালস তারা টিমটা কিভাবে গুছিয়েছে এবং তাদের প্লেয়ার গুলো কিরকম এবং তাদের স্ট্রং জোন কোথায়, তাদের উইক জোন কোথায়, সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে কথা হবে। তো কথা না বেরিয়ে আসল ভিডিওটা শুরু করা যাক। আমার এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমি যদি দেখি ঢাকা ক্যাপিটালস এবারে যে টিমটা গড়েছে, মেগাস্টার শাকিব খান যে টিমটা এবার গড়েছে, সেই টিমে তারা ফরেন রিক্রুট কাদেরকে নিয়েছে। তারা কিন্তু সরাসরি কয়েকজন বিদেশি ফরেন প্লেয়ারকে রিক্রুট করেছে এবং আপনারা সবাই জানেন যে বিপিএল চলাকালীন সারা ওয়ার্ল্ডে আরো অনেক ধরনের যে লিগগুলো সেগুলো কিন্তু অনুষ্ঠিত হবে। তার সাথে পাল্লা দিয়ে বিপিএল এ কিন্তু ফরেন প্লেয়ার নিয়ে আসা কিন্তু সত্যিকার অর্থে অনেকটা কষ্টসাধ্য কাজ। তো তারই পরিপ্রেক্ষিতে ঢাকা ক্যাপিটালস কিন্তু মোটামুটি একেবারে কিছু ভালো মানের প্লেয়ার নিয়ে আসতে সক্ষম হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম হচ্ছে জনসন চার্লস। সাম্প্রতিক সময় বা বিপিএল এর পারফরমেন্স যদি বিচার করি, জনসন চার্লস হচ্ছে বিপিএল এর অন্যতম একজন সেরা পারফর্মার। সেই আমি 2016 সাল থেকে দেখে আসছি বিপিএল এ কিন্তু তিনি নিয়মিত পারফর্ম করছেন। গত বিপিএল ও তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছেন। এবারের বিপিএল এ তাকে দেখা যাবে ঢাকা ক্যাপিটালসে এবং তার সেই মারকুটে ব্যাটিং সেটা কিন্তু ঢাকা ক্যাপিটালস দেখতে পারবে এবং তিনি টপ অর্ডারে হয়তোবা ব্যাটিং করতে পারে। এর পাশাপাশি পাকিস্তানের একেবারে বর্তমান সময়ের উদীয়মান যে প্লেয়ার গুলো রয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন প্লেয়ার, তার নাম হয়েছে সায়েম আয়ুব। তিনি কিন্তু একজন বিধ্বংসী একজন লেফট হ্যান্ডেড ওপেনার। তাকে কিন্তু বাংলাদেশ টিম এবার অন্তর্ভুক্ত করেছে ফরেন রিক্রুট থেকে। তার পাশাপাশি কিন্তু তারা আরো অনেক ফরেন রিক্রুটকে নিয়েছে। তার মধ্যে রয়েছে আপনার স্টেফেন স্কেনাজি। হয়তোবা অনেকেই এই ধরনের প্লেয়ারের নাম শুনে, কিন্তু টি-20তে তাদের পারফরমেন্স খুবই ভালো। স্টেফেন স্কেনাজি কিন্তু তার কিন্তু অলরেডি কিন্তু টি-20তে একটি সেঞ্চুরি রয়েছে এবং সাম্প্রতিক সময় তিনি কিন্তু অনেক ফর্মে রয়েছে। এর বাইরে রয়েছে আফগানিস্তানের থেকে তারা কিছু প্লেয়ার নিয়েছে যাদেরকে হয়তো অনেকেই চিনে না। এই যে কিছু প্লেয়ার নিয়েছে তাদের মধ্যে কিন্তু কিছু প্লেয়ার অনেকটাই ভালো প্লেয়ার, যেমন ফারমানুল্লাহ শাফি, তিনি কিন্তু একজন ব্যাটিং অলরাউন্ডার। তাকে দিয়ে বোলিং চাতুরঙ্গ ডি সিলভাকে এবারে বিপিএল অন্তর্ভুক্ত করাটা মোটেও আমি মনে হয় না একেবারে সুখকর দিক বয়ে আনবে ঢাকা ক্যাপিটালস এর জন্য, কারণ এর আগেও তিনি ঢাকাতে খেলেছে, তিনি সে ধরনের কোনো পারফরমেন্স কিন্তু ঢাকার হয়ে দিতে পারেনি। এর বাইরে যদি আরো প্লেয়ার বলি, রিয়াজ হাসান, এটা একটা বেড সাইনিং বলতে গেলে বলা যায়, কারণ রিয়াজ হাসানের পারফরমেন্স আমি বিভিন্ন মাধ্যমে ঘাটাঘাটি করে তার কিন্তু সেরকম আহামরি কোনো পারফরমেন্স আমি এখন অব্দি দেখতে পাইনি। এর বাইরেও তারা কিন্তু আরো কিছু ফরেন প্লেয়ারের সাথে কথা বলছে এবং বোলিং ইউনিটে যদি বলি, বোলিং ইউনিটে তাদের স্পেশালিটি হচ্ছে পাকিস্তানের শাহনাজ দেওয়ানি পিএসএল এর রেগুলার পারফর্ম করে এবং পাকিস্তানের যে ন্যাশনাল টিমেও কিন্তু তিনি পারফরমেন্স করেছে এবং তিনি তার প্রমাণটা দিয়েছে সেখানে। এবার যদি আমরা দেশীয় প্লেয়ার দিকে নজর দিই, ঢাকা কিন্তু দেশীয় প্লেয়ার কেনাতে কিন্তু কোনো ধরনের কার্পণ্য করেনি। তারা কিন্তু দেশীয় ভালো ভালো প্লেয়ার কিন্তু তারা কিনতে সক্ষম হয়েছে। বাংলাদেশের মানে একেবারে উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের যে টিম, এই টিমের মধ্যে যদি বলতে পারি একেবারে গ্লোবাল সুপারস্টার সাকিব আল হাসানের পরে কেউ থাকে সেটা হচ্ছে মোস্তাফিজুর রহমান। তাকে কিন্তু ঢাকা ক্যাপিটালস ইতিমধ্যেই তারা কিন্তু তাদের দলের সাথে অন্তর্ভুক্ত করতে পেরেছে। এর বাইরেও যদি লিটন দাস, যদিও লিটন দাসের সাম্প্রতিক সময়ের পারফরমেন্স কিন্তু মোটেও ভালো না, কিন্তু বিগত বছরের যদি বিপিএল এর পারফরমেন্স দেখি, লিটন দাস কিন্তু বিগত বছরের কয়েকটা বিপিএল মানে লাস্ট কয়েকটা বিপিএল কিন্তু রেগুলার পারফরমেন্স দিয়ে গেছে। এর বাইরে উদীয়মান প্লেয়ার হচ্ছে তানজিদ হাসান তামিম। এরপরে মিডল অর্ডারে যেটা চমক দিয়েছে ঢাকা ক্যাপিটাল, যেটাকে বলে একেবারেই চমক, সেটা হচ্ছে সাব্বির রহমানকে কিন্তু অনেকেই এর আগে বিপিএল এ নেয়নি, কিন্তু বাংলাদেশে যদি আমি টি-20 স্পেশালিস্ট একজন ব্যাটসম্যান মনে করি সেটা হচ্ছে সাব্বির রহমান। যদিও তিনি তার সেই ক্যাপাবিলিটির পুরোটা তিনি কিন্তু এখনো দিতে পারেনি, তবে আশা রাখি এবারের পিপিএল এ তিনি ঢাকা ক্যাপিটালস এর জন্য একটা ভালো দিক বয়ে নিয়ে আসতে পারবে। এর বাইরেও দেশীয় মধ্যে আসিফ হাসান রাতুল, তাদেরকে হয়তো অনেকেই চিনে না, কিন্তু তারা কিন্তু রেগুলারলি বাংলাদেশের ঘরোয়া যে লিগগুলো আছে সেখানে কিন্তু পারফরমেন্স দিয়ে থাকে। এর বাইরে হার্ড হিটিং একজন ব্যাটসম্যানকে তারা কিন্তু নিয়েছে, সেটা হচ্ছে হাবিবুর রহমান সোহান। তাকে যদি আপনি ফিনিশার রোলে প্লে করে তিনি কিন্তু একটা ভালো রেজাল্ট কিন্তু ঢাকা ক্যাপিটালস এর জন্য নিয়ে আসতে পারবে, কারণ তিনি এই সাম্প্রতিক যে এনসিএল যে টুর্নামেন্টটা হয়েছে টি-20 টুর্নামেন্ট, সেখানেও কিন্তু হাবিবুর রহমান সোহান টপ যে স্কোরার রয়েছে তাদের মধ্যে রয়েছে এবং তার স্ট্রাইক রেট কিন্তু খুবই ভালো। হাবিবুর রহমান সোহান ছাড়াও দেশীয় আরো কিছু প্লেয়ার তারা কিন্তু অন্তর্ভুক্ত করেছে। তাদের একটা জায়গা যে ল্যাকিং ছিল সেটা আমি এর আগেও কয়েকবার বলেছি, সেটা হচ্ছে তাদের একজন লেফট আর্ম
আনঅর্থোডক্স অফ স্পিন যেটা ছিল সেটা একটা অভাব ছিল, কিন্তু সেটা গতকাল তারা নাজমুল ইসলাম অপু, বাংলাদেশের যে কোবরা খ্যাত নাজমুল ইসলাম অপু, তাকে কিন্তু তারা অন্তর্ভুক্ত করেছে এবং তাদের যে ল্যাকিংসটা ছিল সেটা কিন্তু এখন টোটালি পরিপূর্ণ। তো এই সব মিলিয়ে কিন্তু ঢাকা ক্যাপিটালস টিমটা কিন্তু এবার একেবারে একটা বেস্ট একটা টিম তারা করেছে। তাদের কিন্তু কিছু একটা উইক জোন কিন্তু রয়ে গেছে, সেটা হচ্ছে তাদের, আমি যদি বলি তাদের যেই আপনার মিডল অর্ডারের যে ব্যাটসম্যান গুলো রয়েছে তারা যদি কোনো ধরনের কোলাপস করে তাহলে কিন্তু তারা কিন্তু সেখান থেকে ব্যাক করে আসতে পারবে না, এবং তাদের স্পিন ডিপার্টমেন্টটা সত্যিকার অর্থে এতটা স্ট্রং নয়, কারণ স্পিনে কিন্তু সেরকম স্পেশালিস্ট কোন স্পিনার কিন্তু তারা ওয়ার্ল্ডের স্পেশালিস্ট কোন স্পিনারকে কিন্তু তারা দলে অন্তর্ভুক্ত করতে পারেনি। এখানে তাদের একটা ল্যাকিং রয়েছে। তারপর দিন শেষে বলা যায় মোটামুটি বিপিএল এর একেবারে যদি আমরা একটা কাঠামোগত দিক থেকে চিন্তা করি, ঢাকা ক্যাপিটালস টিমটা কিন্তু একটা ব্যালেন্স টিম করেছে। যদিও এখনো অনেক সময় রয়েছে, তারা হয়তো বা প্লেয়ারদেরকে ওইভাবে অ্যাভেলেবিলিটির কথা চিন্তা করে তারা কিন্তু আরো প্লেয়ার অন্তর্ভুক্ত করতে পারে টিমের সাথে। সেই দিক বিবেচনা করে ঢাকা ক্যাপিটালস হয়তোবা তাদের টিমটাকে গড়বে। এখন আমি যদি বলি যে কিরকম হতে পারে প্রথম ম্যাচে ঢাকা ক্যাপিটালস এর কিরকম একাদশটা হতে পারে, সেটা একটা আমি সম্ভব একটা একাদশ যদি আমি প্রকাশ করি, সেক্ষেত্রে হয়তোবা ওপেনিং আমরা লিটন দাসের সাথে সায়েম আয়বকে দেখতে পারি। লিটন দাস এবং সায়েম আয়ব খুব সম্ভবত, যদি সায়েম আয়ব যদি এনওসি প্রথম থেকে পেয়ে যায় পাকিস্তান থেকে, তাহলে ওপেনিং এ লিটন দাস এবং সাম আয়বকে দেখতে পারি। ওয়ান ডাউনে হয়তো তানজিদ হাসান তামিমকে দেখার সম্ভাবনাই সবচেয়ে বেশি, কারণ তিনি কিন্তু বাংলাদেশ টিমে, বাংলাদেশ ন্যাশনাল টিমেও কিন্তু পারফরমেন্স দিয়ে যাচ্ছে রেগুলার। এবং টু ডাউনে অর্থাৎ নাম্বার 4-এ আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে নাম্বার 4-এ খুব সম্ভবত জনসন চার্লস থাকার সম্ভাবনাই সবচেয়ে বেশি। নাম্বার 5-এ হচ্ছে সাব্বির রহমান, নাম্বার 6-এ হচ্ছে হাবিবুর রহমান সোহান, নাম্বার 7 হচ্ছে একজন উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে স্টেফেন স্কেনাজি। যদিও লিটন দাস দলের সাথে আসে, জনসন চার্লস আছে, তারপরে স্টেফেন স্কেনাজি তাদের পারফরমেন্স অনুযায়ী তিনি কিন্তু দলে থাকতে পারে। এবং একজন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে, হয়তোবা আফগানিস্তানে যে একটা প্লেয়ার রয়েছে সেটা হচ্ছে ফাহমানুল্লাহ শাফি, তাকে কিন্তু দলে হয়তোবা অন্তর্ভুক্ত করা হতে পারে, অথবা শাহনেওয়াজ দেওয়ানি তাদেরকে দলের ভিতরে অন্তর্ভুক্ত হতে পারে। এরপরে দেশীয় কিন্তু বলার নিয়ে দলটা গড়া হবে। মোস্তাফিজুর রহমান, নাজমুল ইসলাম অপু সহ এই টোটাল 11 জনের একটা টিম কিন্তু প্রথম একাদশে আমরা দেখতে পারি খুব সম্ভবত। এর বাইরেও কিন্তু হয়তোবা যদি এনওসির উপর ভিত্তি করে কিন্তু প্লেয়ারদের একাদশটা ভিন্ন হতে পারে, তবে আশা করা যায় প্রথম ম্যাচের একাদশটা কিন্তু এরকম হতে পারে। তবে আশা রাখি একটা রাজধানীর টিম এবং সাকিব খানের যেহেতু একটা প্রথম এবারের বিপিএল, সেই হিসাব করে কিন্তু আমরা আশা রাখি যে ঢাকা ক্যাপিটালস একটা ভালো টিম করেছে এবং ঢাকা ক্যাপিটালস হয়তোবা